প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। লন্ডন বৈঠকের পর ধরে নেওয়া হচ্ছিল সব ঠিকঠাক হয়ে গেছে। সাধারণ মানুষ ভাবলো বিরোধ মিটে গেছে, সব কিছু চমৎকারভাবে চলবে, সংস্কার হবে, গণহত্যাকারীদের বিচার হবে, এরপর একটি ঐতিহাসিক নির্বাচন হবে। কিন্তু গত কয়েকদিনের ঘটনা সেই স্বস্তির জায়গাটা মুছে ফেলে অস্বস্তির জন্ম দিয়েছে। কেন এমনটা হলো? আমি কিন্তু মনে করি যে লন্ডন বৈঠকের আপনি যেই মাঝেজাটি আমরা দেখেছি, টের পেয়েছি, উচ্চতাটি বুঝেছি, ঐকমত্যের ধরনটি বুঝতে পেরেছি, আমি এখনও সেটিই বিশ্বাস করি। আমরা যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি তার কয়েকটি চেহারা রয়েছে। একটি হচ্ছে রাজনৈতিক প্রতিক্রিয়া। জামাতি ইসলামী বা এনসিপির মতো দল যারা হয়তো বলছেন যে কেন লন্ডনে, কেন সবাইকে নিয়ে ঘোষণাটি দেওয়া হলো না, কেন তাদের সাথে আলাদা করে বসা হলো না। এটি আপনি বুঝতে পারছেন যে একটা রাজনৈতিক গুরুত্বের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলছেন। এখন আমি যদি পাল্টা জিজ্ঞেস করি, গত 10 মাসে বিএনপিকে কি রাজনৈতিক গুরুত্বের সমান জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম, নাকি কখনো কখনো এনসিপিকে, কখনো কখনো জামাতি ইসলামীকে আপার হ্যান্ডে থাকতে দেখেছিলাম? আমার মনে হয় দ্বিতীয়টি রাইট। বিএনপির ভেতরে অনেক ধৈর্যের অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং বিএনপিকে আমার মনে হয়েছে যে লন্ডন বৈঠকের যেভাবে ছক কষা হয়েছিল, যেভাবে 2-3 দিন আগেই হয়তো ঘোষণাপত্রটি তৈরি হয়েছিল, যেভাবে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, এটি আমি বলবো যে এই যে চরম অচলাবস্থা, অস্থিরতার ভেতরে একটি বড় অর্জন। কাজেই লন্ডন ঘোষণাতে যা করা হয়েছে, দেখুন ফেব্রুয়ারিতে ইলেকশন জামাত ইসলামীর দাবি, আমি তো বলবো যে প্রফেসর ইউনূস এবং তারেক রহমান জামাত ইসলামীর দাবি মেনে নিয়েছেন। আপনি যদি যুক্তির খাতিরে পাল্টা যুক্তি দেখাতে চান, এটা দেওয়া যাবে, এটি যাওয়া যাবে। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে কেন লন্ডনে, কেন ঢাকায় না ঘোষণাটি। এটি কিন্তু পৃথিবীর এই যুগে ব্যাপারটি এরকম না, কেননা তারেক রহমান এখনও দেশেই ফেরত আসেননি। কাজে তার সাথে বৈঠকের ঘোষণা লন্ডনে হবে, এটাই স্বাভাবিক। তাও প্রফেসর ইউনূস সেখানে সফর করতে গিয়েছিলেন। কিন্তু আমাদেরকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে যে দেখুন, নির্বাচন হচ্ছে একটি ইভেন্ট। আমরা বারবার জাতিগতভাবে সব ক্ষেত্রেই ইভেন্টকে বেশি গুরুত্ব দিই, সাংবাদিকতাও দিই, কিন্তু আমাদের মূল কাজটি হচ্ছে বিচার। তার দ্বিতীয় বড় কাজটি হচ্ছে সংস্কার, রাজনৈতিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, শাসনতন্ত্রের সংস্কার। ওই জায়গাগুলোতে যেন আমরা এখন অনেকটা সময় পাবো, নির্বাচনের তারিখটি বা সময়কালটি ঠিক হয়ে যাওয়ার পর। এখানে একটা যোগ করে দিই। কেউ কেউ বলছেন যে, যেটা আপনি উল্লেখ করলেন, সংস্কার এবং বিচার, এই প্রক্রিয়াটাকে সুসংহত এবং ত্বরান্বিত করার জন্য হয়তো এই মিটিংটা হচ্ছে। আমি তো একদমই একমত। কেননা আপনি যদি নির্বাচনে আটকে গেছিল বাংলাদেশ, যে কবে নির্বাচন হবে, প্রফেসর ইউনূস এপ্রিলের কথা বলেছিলেন, বিএনপি ডিসেম্বরের কথা বলেছিলেন, কেউ কেউ ফেব্রুয়ারির কথা বলেছিলেন। এরকম একটি ইভেন্ট নিয়ে আপনি যদি 9 মাস সময় ক্ষেপণ করেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি দুটো আলাদা হয়ে গেল। এবং আমরা সবসময় যেটি দেখেছি, নির্বাচনের ডামাডোল শুরু হলেই অন্য সব কিছু কিন্তু ব্যাকসিটে চলে যায়। কাজে যেহেতু এখন সময়কালটি ঠিক হলো, আমার ধারণা রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নের দিকে নজর দিতে পারবেন, তাদের রাজনীতির দিকে নজর দিবেন, তারা কি নিয়ে বাজারে আসবেন, ভোটের বাক্সে তাদেরকে সমর্থন দিতে, এই কাজটি তারা নিজেরা করবেন। কিন্তু যেটি এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া, আপনি কত দ্রুত আগাতে পারেন। এবং আমি আবারও বলছি, বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়া, যাতে আগামীতে কেউ প্রশ্ন করতে না পারেন। আর 24 সালে যা ঘটেছে জুলাই আগস্টে, এটি অলমোস্ট লাইভ। আপনি অপরাধগুলো ভিডিও ক্যামেরায় আছে, প্রমাণের কোনো সংকট নেই। আমি বরঞ্চ উল্টোটা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলতে গিয়ে, যে প্রমাণ এত বেশি যে আপনি কোন প্রমাণটিকে সামনে রাখবেন, এবার আমরা সেই সংকটে রয়েছি। আরেকটা হচ্ছে সংস্কার। আমার ধারণা যে আপনি ইতিমধ্যে টের পেয়েছেন, রাজনৈতিক দলগুলো এক ধরনের দর কষাকষি করছে, কিন্তু 100 আসনে নারীর ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব দল একমত হয়েছে। 70 অনুচ্ছেদের ব্যাপারে অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে সংসদ সদস্যরা, এই জায়গায় এসছেন। আমার ধারণা, দেখুন 2000-এর মতো সুপারিশ পড়েছে, সংখ্যাতত্ত্বের দিকে না যাই, 10টির বেশি সংস্কার আপনার দরকার নাই। ওই 10টি সংস্কার আপনাকে বলে দিবে গণতান্ত্রিক শাসনে বাংলাদেশ উত্তরণ ঘটবে কিনা। আমি খুবই আশাবাদী, নির্বাচনের তারিখটি মোটামুটি ঠিক হয়েছে। বিচার প্রক্রিয়া আমরা বলতে চাই যে তার নির্দিষ্ট একটা গতিতে এগুচ্ছে, আর একটু স্পিড আপ করলে ভালো। সংস্কারের ঘোষণা আপনি জুলাই চার্টার সহ আপনি কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। বিতর্কটা শুরু হয়েছে মূলত লন্ডন বৈঠককে কেন্দ্র করি, যেটা আপনি বলছেন যে কোনো কোনো রাজনৈতিক দল মনে করছে তাদেরকে গুরুত্ব কম দেওয়া হয়েছে, এবং আপনি আবার উল্টোও বলছিলেন যে
একটা সময় মনে হয়েছিল এনসি এবং জামাতি বেশি গুরুত্ব পাচ্ছে, কিন্তু এখানে একটা সংকট তৈরি হয়েছে। সেটি হলো মুদ্রার আরেকটা পিঠ থাকে না, সেরকম। সেটি হলো এখানে দুটো মেসেজ গিয়েছে। একটি মেসেজ হলো যে বিএনপিকে এক ধরনের ম্যান্ডেট দেওয়া, যে সামনে তারাই ক্ষমতা আসছে। এই যে ম্যান্ডেটটার কারণে যে সংকটটা তৈরি হয়েছে সেটা হলো প্রশাসন কেন্দ্রিক। এখন প্রশাসন কিন্তু আসলে বিএনপির কথা শুনছে, আমরা গত রোববার থেকে এটা লক্ষ্য করেছি। তাহলে অন্তর্বর্তীকালীন দেশ চালাবে কিভাবে? এটি একটি বাস্তবতা। দেখুন, বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল। আপনি যেই দিনে নির্বাচন করবেন ওই দলটির সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু গত 10 মাসে আমরা সরকারের সাথে বিএনপির টানাপোড়েন দেখতে পেয়েছি, বিশেষ করে নির্বাচনের সময়কাল নিয়ে। দেখুন, বাস্তবতা হচ্ছে জামাতে ইসলামী বা এনসিপির কিন্তু সময়কাল নিয়ে সরকারের সাথে কোনো বোঝাপড়ার বিষয় ছিল না। তারা কেউ কেউ এও বলছিলেন সরকার যদি আরও সময় নেয় তাতেও তারা রাজি। কিন্তু সমস্যাটি বিএনপির আপত্তি ছিল। বিএনপি বলছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। এখন একটি বড় দল পালিয়ে গেছে অপরাধ করে, আরও একটি বড় দল 16 বছর ধরে ক্ষমতার বাইরে। কাজে আপনি কি তার সাথে সমঝোতা করবেন না? আমি বলবো সরকার প্রধান এবং অন্তর্বর্তী সরকার একটি দারুণ কাজ করেছে, বিএনপির সাথে এই জায়গাটিতে একটা সমঝোতায় উপনীত হয়েছে এবং দেখতে খুব ভালো লেগেছে। দেখুন, রাজনৈতিক দল এবং সরকারের সাথে আমরা কখনো ইকুয়াল গ্রাউন্ডে দেখতে পাই না। আমরা তাদেরকে কখনো দেখতে পাই রাজনৈতিক দলকে বিশেষ করে বেশি অদায়িত্বশীল। আমাদের শাসনতন্ত্রের আপনি যদি গ্যাপ দেখেন, আমি রাজনৈতিক দলের গ্যাপ দেখি, রাজনীতির একটি গ্যাপ দেখতে পাই। আমার মনে হয় রাজনীতি যত আরও পরিশীলিত হবে, আরও ম্যাচিওর হবে, বাংলাদেশ তত দ্রুত এগিয়ে যাবে। আমাদের এই জায়গাটিতে নজর দিতেই হবে। আমরা যদি তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ দেখি এই মিটিংয়ের ব্যাপারে, আমার কাছে মনে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ, রেসপেক্টফুল এবং একসাথে কাজ করার একটা মানসিকতা। এখন সবচেয়ে বড় দলের সাথে যদি আপনি এই আচরণ না দেখান, আপনি কার সাথে দেখাবেন? এমনিতেই আপনি জানেন যে কিছু ইন্ডিভিজুয়াল বাজারে খুব পাওয়ারফুল হয়ে উঠেছে, তারা ইউটিউব দিয়ে বিভিন্ন অপকর্ম ঘটাতে চেষ্টা করছে। আপনি খেয়াল করে দেখবেন গত 7 দিনে কিন্তু তারা জবলেস হয়ে গেছেন, তারা এখন নতুন এজেন্ডা খুঁজছেন। এখন আমি বলবো লন্ডন বৈঠককে সন্দেহের চোখে না দেখে, আপত্তির চোখে না দেখে ইতিবাচকভাবে দেখা উচিত যে ঠিক আছে বিএনপি রাজি হয়েছে। বিএনপি তো ডিসেম্বর থেকে সরে এসছে। আমি কিন্তু ডিসেম্বর থেকে সরে আসারও যৌক্তিক কারণ দেখছিলাম না। সংস্কার আপনি আগামী 6 মাসে খুব সুন্দর করে করতে পারবেন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে। অতএব ফেব্রুয়ারিতে আমরা যদি নির্বাচনটি করতে পারি, সব দলকে আপনি সমান সুযোগ দিচ্ছেন, সবাইকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েছেন, বিচার প্রক্রিয়া এবং সংস্কার নিয়ে আপনি এখন দ্রুত গতিতে এগোতে পারবেন। এটি ইতিবাচক এবং আমার মনে হয় বাজারের অন্য রাজনৈতিক দলগুলোর এই জায়গাটিতে ভালো ফিল করা উচিত যে রাজনৈতিক গোষ্ঠীকে অন্তর্বর্তী সরকার সম উচ্চতায় একটি নির্দিষ্ট জায়গা দিয়েছে। আরেকটা প্রশ্ন আপনাকে করছি, সেটি হলো ধরে নেওয়া হয়েছিল লন্ডন বৈঠকের পর সরকারকে সহযোগিতা করবে বিএনপি, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারকে চাপেও রাখতে চায় দলটি। আপনি জানেন যে গত সোমবার রাতে অনুষ্ঠিত যে দলের স্থায়ী কমিটির সভায় সাম্প্রতিক দুটি ঘটনাকে সামনে রেখে আলোচনা হয়েছে। একটি হচ্ছে লন্ডন বৈঠক, আরেকটি হচ্ছে বৈঠক পরবর্তী পরিস্থিতি, আর অন্যটি হচ্ছে দলের নেতা ইশরাক হোসেনের আন্দোলন। ওই বৈঠকের সিদ্ধান্ত হয় যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর আস্থা ও বিশ্বাস রেখে চলবে বিএনপি। অবিশ্বাস তৈরি হয়, আপাতত এমন কিছু কাজ তারা করবে না। সবাই নেতারা অভিমত প্রকাশ করেন যে লন্ডন বৈঠকের পর ইশরাক হোসেন আন্দোলন থেকে পিছু হটলে মানুষের কাছে ভুল বার্তা যাবে যে সরকারের সঙ্গে বিএনপির সব বিষয়ে সমঝোতা হয়ে গেছে। সমালোচকরাও সুযোগ পেয়ে যাবে, তাই রয়েছে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত হবে। অর্থাৎ ইশরাক হোসেনকে বা ইশরাক হোসেনের আন্দোলনকে বিএনপি থামাবে না। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? প্রথমে বলি আপনার আগের প্রশ্নের উত্তরে, এই যে বেসামরিক প্রশাসন এখন বিএনপি মুখী হয়ে গেছে। আপনি খেয়াল করেছেন সমাজে এখন সবাই বিএনপি, ঠিক আওয়ামী লীগে সমাজে সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল। এটি একটি রোগের মতো। এই রোগ থেকে বাংলাদেশকে বের করতে হবে এবং আপনি অন্তর্বর্তী সরকারের একটা বড় দায়িত্ব, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিএনপি মুখী হয়ে যাক এরকম একটি জায়গায় যেন না যায়। বিএনপির নেতৃত্বকেও তাদের অতীত ইতিহাস মনে রাখতে হবে যে এই সব হঠাৎ করে যে ভুইফোর বিএনপি বা ভুইফোর রাজনৈতিক সাপোর্টাররা তৈরি হয়, তারা আসলে সুবিধাবাদী। তারা আজকে এদিকে পতাকা তুলবে, কালকে ওইদিকে পতাকা তুলবে। কাজেই অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট বেসামরিক প্রশাসনকে গ্রাহ্য না করে
আপনি এটিকে শক্ত হাতে দমন করতে হবে। কেননা জুলাই আগস্টে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার একটি বড় কারণ ছিল যে আমরা যেন দলীয় প্রশাসন না দেখি, আমরা যেন দলীয় পুলিশ Right. না দেখি। আপনি যদি সেটি পরিবর্তন করতে না পারেন, নির্বাচনের পরে আপনি আরেকটি দলীয় বাংলাদেশ দেখতে পাবেন, যেই রোগ থেকে বাংলাদেশ বহু কষ্টে অনেক জীবনের বিনিময়ে বেরিয়ে এসছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন কিন্তু এই প্রশাসন আবার দলীয় পরিচিতি লাভ করছে। কারণ হলো প্রমোশন হচ্ছে কোন যোগ্যতায়, সে নির্যাতিত এই যোগ্যতার চেয়ে বেশি দাঁড়িয়েছে, সে ছাত্রদল করতো কিনা, শিবির করতো কিনা, তাহলে তো সেই একই পরিচয়ে পরিচিত হচ্ছে। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা ঠিক একই পথে হাঁটছি। অতীতে যখন সরকারি অফিসে যেতাম তখন সে গোপালগঞ্জের কিনা, সে ছাত্রলীগ করতো কিনা, সে পরিবারের সাথে কোনোভাবে যুক্ত কিনা, নির্লজ্জভাবে এইসব কথা শুনতাম। তার পদ পদবি, তার শিক্ষাগত যোগ্যতা, তার চারিত্রিক বৈশিষ্ট্য এগুলোকে না চিন্তা করে একই ঘটনা আমরা এখন দেখতে পাই। এবং তার ছাত্রদল কিংবা শিবিরের পরিচয় কিংবা বিএনপির পরিচয় ইত্যাদি ইত্যাদি বলছেন। এবং কে কত বছর ধরে বিএনপি করতেন, জি, কত, আমি আজকে সকালে শুনেছি যে 4 জেনারেশন ধরে বিএনপি করতেন। বিএনপির বয়স 40 বছর, অতএব 4 জেনারেশন ধরে বিএনপি করার সুযোগ নাই, কিন্তু এই কথাগুলো বাজারে আসছে। তার মানে হচ্ছে যে আপনি সুবিধাবাদীদেরকে শক্ত হাতে দমন করবেন। বিএনপি প্রধান তারেক রহমানের কিন্তু এই নির্দেশনা আমরা দেখেছি। কোনো কোনো জায়গায় উনি আইনের আশ্রয় নিয়েছেন, কোনো কোনো জায়গায় উনি দলীয় নেতাকর্মীকেও পুলিশের হাতে সোপর্দ করেছেন। এই জায়গাটিতে বাংলাদেশকে শক্ত হাতে দাঁড়াতে হবে, কারণ আমরা দলীয় প্রশাসন কাউকে হেল্প করে না, সেই দলটিকেও হেল্প করে না। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার শুরুতে যেই ভুলটি করেছে সেটির খেসারত এখন দিতে হচ্ছে। রাইট। তারা প্রথম 7 দিনে এই প্রশাসনকে বলে দিতে পারতো যে দলীয় প্রশাসন হওয়ার আর কোনো সুযোগ নাই। অতীতে যা ভুল হয়েছে, তার জন্য শাস্তি পেতে হবে। আগামীতে কে পাওয়ারে এলো সেই জন্য তাকিয়ে থেকে তাকে তার কাজ করার কোনো সুযোগ নেই। ওই ভুলটি হয়েছে বলে আপনি গত 9 মাস ধরে দেখেছেন সরকারের কাজ শ্লথ হয়ে গেছে এবং দলীয় ব্যক্তিবর্গ যারা পরিচিত হতে চান তারা আশকারা পেয়েছেন এবং তারা এখন দলগুলোর সাথে যোগাযোগ করছেন তাদের ভবিষ্যৎ পথ নির্দেশনা পাওয়ার জন্য। এতে করে তার যে পেশাদারিত্ব, যেটা বাংলাদেশের জনগণ তার সার্ভিস পাওয়ার কথা, সেটি কিন্তু পাবে না। এবং আমরা আরেকটি ভয়ঙ্কর শাসনের দিকে যাব, যেখানে সংসদে দেখা যাবে একটি বড় দল অনেক আসন পেয়েছেন এবং তার দলীয় প্রশাসন রয়েছে, তার দলীয় পুলিশ রয়েছে, দলীয় বিচার বিভাগ রয়েছে। তাহলে আমরা পরিবর্তনটি কী পেলাম? পরিবর্তনটি তখন মানুষকে আবার হতাশ করবে এবং মানুষ আবার শাসনের বিমুখ হবে, আবার রাস্তায় নামবে, গণ অভ্যুত্থানের আরও একটি সুযোগ তৈরি হবে। আমরা ইশরাকের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে বিএনপি তাকে থামাবে না। ইশরাকের এই ঢাকার মেয়র বা দক্ষিণের মেয়র এবং আইনের বা আদালতের নির্দেশনা, এই সব কিছু আমার দেখে মনে হয়েছে যে এটি অত্যন্ত বিসদৃশ। যেইভাবে উনি গতকালকে বা তার আগের দিন সিটি কর্পোরেশনের ভবনে মিটিং করলেন, নিজেকে পরিচয় দিলেন মেয়র হিসাবে, এগুলো দৃষ্টিকটু। ইশরাকের ব্যাপারটি আমি বলবো যে নৈতিকভাবে তিনি বিজয়ী হয়েছেন ধরে নিলে, কিন্তু আপনার কি মনে আছে ওই নির্বাচনটির কোয়ালিটি কী ছিল? ওই নির্বাচনের কোয়ালিটি এত খারাপ ছিল, সেটিতে কে বিজয়ী হলেন কে বিজয়ী হলেন না এই বিতর্কে না গিয়ে, এখানে তো দুটো বিষয় ছিল। একটি হলো উনি 12টার দিকে আসলে নির্বাচন থেকে সরে গেলেন যে এই নির্বাচন হবে না, এটা হচ্ছে না, এই নির্বাচন হচ্ছে না, নিজেকে প্রত্যাহার করে নিলেন। তারপরে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো উনি কোর্টে মামলা করে দিলেন যে এটাকে অবৈধ ঘোষণা করা হোক। আমরা মনে আছে। এবং তাবিদ আউয়াল একদিকে, আরেকদিকে ইশরাক হোসেন। ওই দিনের ঢাকার পরিবেশ, আমরা নির্বাচনী কেন্দ্রগুলোতে গেছিলাম, আওয়ামী লীগ গণতন্ত্রের সবচাইতে শুরুর দিকের যে পিলার, সেটির নাম নির্বাচন, তাকে যেই অবস্থায় নিয়ে গেছিল ঢাকার নির্বাচনগুলো তার একটা বড় প্রমাণ। কাজেই তিনি রেস থেকে অব্যাহতি নিয়েছিলেন, পরবর্তীতে মামলা করেছেন, সবই আমি মানলাম। কিন্তু এখন যে রাজনৈতিক পরিবেশ, এখন আমাদের যে রাজনীতিবিদদের প্রতি আশা আকাঙ্ক্ষা, তার এই ভঙ্গি কিন্তু সেইটার সাথে মানানসই হচ্ছে না, ভুল বার্তা দেয়, ভুল বার্তা দিচ্ছে। এবং দেখুন, বিএনপিকে যদি মানুষ ভয় পেতে শুরু করে, বিএনপির চক্ষু রাঙানিকে যদি আপনি অতীতের মতো দেখতে পান, আওয়ামী লীগের মতো, তাহলে পার্থক্যটি কোথায় তৈরি হলো? বিএনপির দারুণ সুযোগ রয়েছে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার, যাতে করে মানুষ আর বিকল্প না খোঁজে, আপাতত বিএনপিতেই কিছুদিন স্বস্তি পায়। আসলে ইশরাক হোসেন আপনি নিশ্চয়ই জানেন, তরুণ একজন রাজনৈতিক নেতা এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকাও এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে তরুণরা কিন্তু ইশরাক হোসেনকে পছন্দ করতেন। তার স্মার্টনেস, তার স্যাক্রিফাইস, তার সাহস সব মিলিয়ে কিন্তু তার একটা ইমেজ দাঁড়িয়ে গিয়েছিল এবং সবাই ধরে নিয়েছিল
যে সামনের মেয়র মানে ইশরাক হোসেন। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো ধরুন শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন, বিষয়টা খুবই নেতিবাচক হিসেবে প্রতিফলিত হচ্ছে। সোশ্যাল মিডিয়া শুধু নয়, মূলধারার মিডিয়াও যেভাবে প্রতিবেদন প্রকাশ হচ্ছে, সেটা আসলে সবচেয়ে ব্যক্তি ক্ষতি হিসাবে ইশরাক শিকার হচ্ছেন একটা। আরেকটা কথা হলো যে দল ইশরাককে থামাচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। প্রথমে দলের কথা বলি। দলের উচিত হবে, দেখুন বিএনপির ভেতরে শৃঙ্খলা আছে কি না, বিএনপির ভেতরে সিনিয়র নেতৃত্ব জুনিয়রদের উপরে কন্ট্রোল আছে কি না, এগুলো আমরা পরিষ্কার দেখতে চাই। আগে রাজনৈতিক দলগুলো তাকে কিন্তু থামাচ্ছেই না, কন্ট্রোলের প্রশ্ন থামাচ্ছে তো আমি দেখতেই পাচ্ছি। জি। আগে দলগুলো অনেক কিছু করে পার পেয়ে গেছেন, এখন কিন্তু পার পাবে না। এবং আপনি প্রতিবাদটি ঠিক এই মুহূর্তে না দেখতে পেলেও কোনো একদিন দেখতে পাবেন। এখন ইশরাকের যে রাজনৈতিক ভবিষ্যৎ, আপনি গত 16 বছরে বিএনপির ভেতরে যে তরুণ নেতৃত্বে 2-4 জন উঠে এসছেন, তার মধ্যে অন্যতম ইশরাক হোসেন। তার বাবা কিন্তু ঠিক একইভাবে 91 সালের নির্বাচনে শেখ হাসিনাকে হারিয়ে, একটা ওয়ার্ডের নেতা শেখ হাসিনাকে হারিয়ে ঢাকার মেয়র এমপি হয়েছিলেন, পরবর্তীতে মেয়র হয়েছেন। আমরা সেই ধারাতে ইশরাককে দেখতে পাচ্ছিলাম যে তারও একটা ক্যারিয়ার তৈরি হচ্ছে। এখন আপনি যদি আপাত বেনিফিটের লোভ সামলাতে না পারেন, আপনি কি করে জনগণের নেতা হয়ে বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করবেন? ইশরাকের সম্বিত ফিরে পেতে হবে এবং তাকে দলের পক্ষ থেকে বলতে হবে এই ভঙ্গিমাটি রাজনীতির সাথে মানানসই না। আপনি যদি আদালতের নির্দেশনা মানেন, আপনি নৈতিকভাবে অনেক কিছু পেতেই পারেন, এবং রাজনীতিতে কিন্তু নৈতিক প্রাপ্তি অনেক বড় ব্যাপার। তারপরে আপনার সেটি ঘটলো কি ঘটলো না, তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট মানুষের পারসেপশনটা কিন্তু বিরাট প্রভাব রাখে। ইশরাক যদি বলে থাকে যে আমি আদালতের রায়ে মেয়র হয়েছি এবং নির্বাচনটি ভালো ছিল না, জনগণ ভোট দিতে পারেনি, আগামী যেদিন নির্বাচন হবে সেদিন আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাবো। এই যে দীর্ঘ পথের জার্নিতে শুরু করা, এটি যদি রাজনীতিবিদরা না বোঝেন তাহলে তাকে কে বোঝাবে? আমার ধারণা এতে বিএনপির ক্ষতি হচ্ছে, ইশরাক হোসেনের ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে, এবং মানুষ সেই বিএনপিকে দেখতে পাচ্ছে যেই বিএনপিকে তারা দেখতে চায় না। এই কারণে কিন্তু আমি বলছিলাম যে লন্ডন বৈঠকের অনেকটা ম্লান করে দিচ্ছে ইশরাকের এই ঘটনাটি। অবশ্যই দিয়েছে, এবং আমরা লন্ডনে যে কোয়ালিটি দেখতে পেলাম, মানে নেতৃত্বের গুণাবলী, এবং প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের মিটিং কিন্তু তারেক রহমানের জন্য একটা নতুন উচ্চতা। দেখুন, আপনি তার অনেকগুলো মামলা রয়েছে, তিনি ফেরারি ছিলেন, অভিযুক্ত ছিলেন, সবই তো আমরা দেখেছি। অবশ্যই অনেকগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল, কিন্তু একজন সরকার প্রধানের সাথে মিটিং করছেন একজন 17 বছর দেশের বাইরে ফেরারি হয়ে থাকা একজন মানুষ, এটির যে উচ্চতা, বিএনপিকে এখন এই উচ্চতা থেকে রাজনীতি দেখতে হবে। তার প্রতিটি কর্মকাণ্ডকে আপনার মনে রাখতে হবে যে এর সাথে মানানসই কিনা। দেখুন, বিএনপি নির্বাচন হলে ভালো করবে, এটি আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তিনি কি দেশ শাসনের জন্য প্রস্তুত? তিনি কি বাংলাদেশের সম্ভাবনাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে? তাদের অর্থনৈতিক চিন্তা কী, তাদের বৈদেশিক নীতি কী, ভারতের ব্যাপারে তার অবস্থান কী, তরুণদের কর্মসংস্থান নিয়ে তারা কী ভাবছেন? আমি প্রায় বলে থাকি, অর্থনীতি হচ্ছে নতুন রাজনীতি, সেই পুরনো রাজনীতি যেখানে আপনি মেঠো বক্তৃতা দিতেন। বিএনপির ভেতরেও কিছু লোক আছে সাম্প্রতিককালে খারাপ কথা বলে আলোচিত হয়েছে, তাদের সতর্ক করা হয়েছে। আমরা কিছু ঝলক দেখতে পাই যে তাদের সতর্ক করা হয়েছে, এবং যারা চাঁদাবাজি করছেন 2-4 জনকে ধরা হয়েছে, কিন্তু আপনার ব্যাপকতা অনুযায়ী বিএনপি কতটুকু আলোড়ন তুলতে পেরেছে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে, এটি বিএনপিকে মাথায় নিতে হবে। তার 16 বছর ক্ষমতার বাইরে থাকা একটি দল, সিলেবাস হারিয়ে ফেলার অবস্থা দেশ শাসনের। কাজেই সরকার চালানো বা বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে রাজনীতির ভয়ঙ্কর চেহারাটি সামনে না এনে রাজনীতির পরিশীলিত চেহারাটিকে সামনে নিয়ে বিএনপিকে আগাতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা
আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কাছার। আপনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকের কথা বলছিলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তারেক রহমান এই দীর্ঘদিন ধরে বিএনপির নেতা ছিলেন এবং এটা সত্য, ভালো মন্দ সেই আলোচনা হতে পারে, কিন্তু উনি দলটাকে তার নিয়ন্ত্রণে নিতে পেরেছেন। একই সঙ্গে তার আরেকটি অবদান রয়েছে নিঃসন্দেহে, এই দল ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকার হেন কোনো চেষ্টা নেই যেটা করেনি, কিন্তু ব্যর্থ হয়েছে। এই কৃতিত্বটা নিঃসন্দেহে তারেক রহমানকে দিতেই হয়। এবং সবচেয়ে বড় যেটা প্রাপ্তি লন্ডন বৈঠকে অনেকেই বলছেন, সেটা হলো তারেক রহমান এই বৈঠকের মাধ্যমে জাতীয় নেতা হিসেবে চিহ্নিত হলেন। এখন প্রশ্ন হলো, এই জাতীয় নেতা হিসেবে চিহ্নিত হওয়া এবং বিএনপি দলের দায়িত্ব কিন্তু বাড়লো, কি বলবেন? দায়িত্ব অনেক বাড়লো। দেখুন, একটি দলীয় নেতা হওয়া এবং দলীয় দৃষ্টিকোণ থেকে সব কিছুকে দেখা, এটি কিন্তু বেশ সহজ, কারণ আপনার সামনে অনেক উদাহরণ আছে। কিন্তু আপনি দলের প্রধান বা দলের মুখ্য নেতা, কিন্তু আপনি জাতীয় নেতার মতো আচরণ করবেন, এটি কিন্তু কঠিন। আমরা খুব বেশি ইতিহাসে তার রেফারেন্স দেখতে পাই না। আমাদের দেশে তো আরও না। আমাদের দেশে তো দেখতে পাই যে দলীয় সংকীর্ণতায় নেতারা ডুবে যান এবং দলীয় সংকীর্ণতা থেকে দূরে ছিলেন বলেই খালেদা জিয়া কিন্তু জাতীয় নেতা হতে পেরেছেন। তার ব্যাপারে আলাদা একটা, এই যে বেগম খালেদা জিয়া নিয়ে কি আপনাকে এখনো কথা বলতে হয়, সে সো রেলেভেন্ট। রাইট, 90 সাল থেকে বা তারও আগের থেকে এই যে আপোষহীনতার একটা সংস্কৃতি তিনি দাঁড় করিয়েছেন। এমনকি যেই মহিলা 6 বছর অন্যায়ভাবে কারান্তরালে ছিলেন, উনি বের হয়ে কিন্তু তাকে যারা অন্যায় করেছেন তাদের ব্যাপারেও কোনো কথা বলেননি। এই পরিমিতি বোধ কিন্তু তাকে রাজনীতিতে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তারেক রহমানের এখন সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, আপনি নিশ্চয়ই জানেন এই বৈঠকটির নেপথ্যে আসলে উনি কাজ করেছেন। শুধু বৈঠকটি না, এই যে প্রফেসর ইউনূসের সরকারের ব্যাপারে বিএনপি নেতাদের উষ্মা, সেটিকেও উনি সতর্ক করেছেন যে এই আচরণ দিয়ে বিএনপি আগাতে পারবে না। বিএনপি যেটি করতে পারবে সেটি হচ্ছে তার সাথে বসে তাকে যৌক্তিক আলোচনার মাধ্যমে। খালেদা জিয়ার এই গাইডলাইনটাই কিন্তু বিএনপির জন্য এখন সবচেয়ে জরুরি। দেখুন, তারেক রহমান রাষ্ট্র ক্ষমতার জন্য প্রস্তুত কিনা, সরকার চালানোর জন্য প্রস্তুত কিনা, এটি তার ক্যারিয়ারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাকি তিনি পুরনো বিএনপি নেতা অথবা অতীতে তার ব্যাপারে যা অভিযোগগুলো উঠেছিল উনি ওই পথেই হাঁটবেন। আমার মনে হয়েছে গত 9 মাসে আমরা পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি তার ভেতরে, তার মধ্যে ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। তার শব্দচয়ন আমাদেরকে আশাবাদী করছে এবং তিনি যেভাবে কথা বলছেন সেটি যুগোপযোগী, সেটি আগামীর বাংলাদেশে বা আজকে যে তরুণ তার চোখে রাজনীতির স্বপ্নটিকে উনি দেখতে পেয়েছেন। এমনকি প্রফেসর ইউনূসকে উনি যে গিফট দিয়েছেন, সেই 2টি বই আমাদের কাছে পরিষ্কার বলে দিয়েছে যে উনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে চিন্তা করছেন, বিশ্বভাবনার একজন মানুষ। এবং বাংলাদেশের আপনি জানেন যে আপনি যখন পররাষ্ট্রনীতিতে কথা বলবেন, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইস্যু। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে গত 9 মাসে উনি দারুণভাবে ট্রান্সফরমেশন হয়েছে এটি প্রতিস্থাপন করেছেন। দলের মূল নেতৃবর্গকে তিনি বুঝিয়েছেন যে কি রাজনীতি করলে ব্যাকরণটি তারা ধরতে পারবেন। এবং 16 বছরে বিএনপির মতো একটি দল ভাঙেনি এবং 2-4 জন লাফিয়ে পড়েছেন গত ইলেকশনে এবং তারা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। এই সাফল্যের ক্রেডিট কিন্তু তাকে দিতে হবে। আরও একটা জিনিস বলি, রিমোটলি এত বড় একটা দলকে নেতৃত্ব দেওয়া খুব বেশি 4টিখানি কথা না, কিন্তু কেননা আপনার কানে নিশ্চয়ই 3-4টি গ্রুপ একসাথে হাজির হয়। আপনি কি বিবেচনায় সিদ্ধান্ত দেন, কোন বিবেচনায় দলটি এখনও অটুট রয়েছে। এবং গত 16 বছরে অন্তত 2টি নির্বাচন তারা সফলভাবে বর্জন করতে পেরেছেন, লোভে পড়েননি। এই যে ব্যাপারগুলো, আমার মনে হয় 16 বছরে তার নেতৃত্বের অনেকখানি গুণাবলী উনি অর্জন করেছেন। গত 9 মাসে কয়েক ধাপ তার গুণাবলীর ভেতরে আমরা দেখতে পাই, কিন্তু তার চ্যালেঞ্জ কিন্তু মাত্র শুরু। তাকে যারা ভেবে থাকবেন যে মূল চ্যালেঞ্জ হচ্ছে শুরু, মূল চ্যালেঞ্জ হচ্ছে তাকে জাতীয় নেতা হতে হবে, মূল চ্যালেঞ্জ হচ্ছে তাকে সরকার পরিচালনার জন্য যোগ্য এবং দক্ষ হতে হবে, মূল চ্যালেঞ্জ হচ্ছে তার ম্যাচুরিটি দিয়ে বাংলাদেশের রাজনীতিকে উন্নয়নের একটি সোপানের দিকে তাকে নিয়ে যেতে হবে। এই চ্যালেঞ্জগুলো আমার মনে হয় বিএনপির জন্য এখন থেকেই কাজ করা উচিত,
যাতে করে ইলেকশনের আগেই মানুষ বিএনপিকে অল্টারনেটিভ হিসাবে বিবেচনা করতে শুরু করে। আমরা রাজনীতি নিয়ে কিছুটা আশাবাদ কিছুটা হতাশা নিয়ে কথা বললাম, কিন্তু এরপরও রাজনৈতিক অঙ্গনের এসব উত্তেজনা হতাশার পরও কিন্তু সংস্কার নিয়ে হয়তো আমরা আশাবাদী হতে পারি। আপনি জানেন যে প্রফেসর ইউনূস খুব লক্ষ্য নিয়ে কাজ করেন, উনি চান যেভাবেই হোক না কেন লক্ষ্যে পৌঁছতে, এবং আমরা এটাও জানি যে তিনি 3টি কাজ করবেনই। এটা হলো সংস্কার, আর এটা হলো বিচার এবং নির্বাচন। এবং লন্ডন বৈঠকের পর আমরা দেখলাম যে সংস্কারের ব্যাপারে বেশ দ্রুত কার্যক্রম এগুচ্ছে। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক হলো, যদিও জামাতের সেখানে যায়নি, কিন্তু জামাত এই বৈঠক পুরোপুরি বর্জন করবে সেটি নয়, কিন্তু জামাত হয়তো যাবে। এবং আমরা দেখলাম যে ওই বৈঠকে কিন্তু বিএনপি খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আপনারা বলছিলেন 70 অনুচ্ছেদের কথা, এবং 70 অনুচ্ছেদের ব্যাপারে সাধারণ আমরা সবাই যেটা বলতাম সেটাই বিএনপি মেনে নিয়েছে, যে অর্থ বিল এবং অনাস্থা বিলটা ব্যতি রেখে আর বাকি সব বিষয়ে দলীয় এমপিরা বিরোধিতা করতে পারবে। এটা নিঃসন্দেহে একটা বড় অগ্রগতি। সংসদের স্থায়ী কমিটির পদ বিরোধী দল পেতে পারে সংখ্যানুপাতে। এরকম অনেকগুলি বিষয় কিন্তু সামনে এসছে, যেগুলো নিয়ে আসলে বিএনপি আগে অনেকটা নেতিবাচকভাবেই ছিল, কিন্তু এরা পজিটিভলি আসছে, এবং এগুলি মৌলিক সংস্কার। তো এর মানে সংস্কার কর্মসূচি এগুচ্ছে। কি বলবেন আপনি? আমি তো খুব আশাবাদী। আপনি যে 3টি উদাহরণ দিলেন, জি, এই 3টিও যদি বাস্তবায়ন হয়, আপনি সংসদের চেহারাটা একবার ভাবেন। স্থায়ী কমিটির সভাপতি যদি বিরোধী দল থেকে হয়, আনুপাতিক হারে 100 জন নারী, তার নির্বাচনী পদ্ধতি যাই হোক, আপনার উপস্থিতিটা চিন্তা করেন, এবং 70 অনুচ্ছেদ, এটি কিন্তু খুবই যৌক্তিক যে আপনি অনাস্থা বিল অথবা অর্থ বিল নিয়ে কথা বলবেন না। কিন্তু প্রতিদিনে আমাদের যে উষ্মাটি তৈরি হয় শাসকদের ব্যাপারে কিংবা দলের ব্যাপারে কিংবা এমপির ব্যাপারে কিংবা দুর্নীতির ব্যাপারে, আপনি সব কিছু নিয়ে কথা বলতে পারেন। আমি তো চ্যালেঞ্জটা ভিন্ন দেখছি। এখন এমপিকে আর আগে যন্ত্রের মতো বা রোবটের মতো ব্যবহার করলে হবে না, তাকে মাথা খাটাতে হবে কোন জায়গায় তিনি বিরোধিতা করবেন, কেন বিরোধিতা করবেন। আপনি জানেন যে বিরোধিতা করেও আপনি উজ্জ্বল হতে পারেন দলের ভেতরে। অতএব দলের ভেতরে যে গণতন্ত্র, সংসদীয় যে গণতন্ত্র, এবং আপনি এলাকার প্রতিনিধিত্ব করে আপনি যে একজন উজ্জ্বল বড় মাপের নেতা হতে পারেন, এই পথটি কিন্তু খুলে যাচ্ছে। একেবারে নারীদের সরাসরি নির্বাচিত হওয়া, এবং আমাদের সামনে অনেকগুলো মডেল রয়েছে। বাই রোটেশন হতে পারে, যে আমরা পরবর্তী 4টি নির্বাচনে 300 আসনে নারীদেরকে নিয়ে আসব। কাজেই নতুন নেতৃত্ব তৈরি হবে, এবং আমি নারীদেরকে অনুরোধ করব তারা যেন নারী পুরুষ বিবেচনা না করে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে নিজেদেরকে গড়ে তোলেন। এখন কিন্তু তারা সেকেন্ডারি। আর আওয়ামী লীগের আমলের যে নারীর সংরক্ষিত আসন ছিল, এটি তো অপমানজনক ছিল, স্ক্যান্ডালাস। সেই জায়গাটিতে তিনি যদি নেতৃত্বের জায়গায় আসেন, বাংলাদেশের রাজনীতির চেহারাটি সত্যিই বদলে যাবে। এই যে 3টি ছাড়াও আমি অন্তত আরও 7টি সংস্কারের কথা জানি, যেখানে গত 6 মাস আগে বিএনপি বা বড় দলগুলোর ভিন্নমত থাকলেও এখন তারা মোটামুটি এক জায়গায় এসে একমত হচ্ছেন। আর কোনগুলো? এই যে ধরেন আপনার 2বারের বেশি একজন প্রধানমন্ত্রী হবেন না। তারা আমাকে সেদিন একজন বিএনপি নেতা বলছিলেন যে দেখেন, আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, ব্রিটেনে তো এই ক্লজটা নাই। তো আমি তাকে বললাম যে ব্রিটেনের রাজনীতির যে খারাপ দিক, বাংলাদেশেরটা তো তার থেকে অনেক উপরে। মানে আমরা এত কদর্যময় 16 বছর দেখেছি, ওখান থেকে আমাদের মনে হয় এই সেফটি নেটটাতে আপনারাও রাজি হন। হয়তো তারা তাতেও রাজি হবেন, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, অথবা 1বারের গ্যাপ দিয়ে হয়তো তিনি আবার আসতে পারবেন। এই যে এই প্রস্তাব তো বিএনপি দিয়েছে। হ্যাঁ, এই না, বিএনপিরটা সেকেন্ডটা যেটা বললাম সেটা বিএনপির, যেটা ঐকমত্য কমিশন এখনও মনে করছে রুম ফর নেগোসিয়েশন আছে। সেটি যদি হয়, তার চেয়েও বেশি জরুরি হচ্ছে যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো কাজ করতে দিবেন কিনা। দেখুন, দলটি যদি সত্যিই বুঝে থাকে, যে কোনো দল তার স্বার্থও যদি বুঝে থাকে, আপনি 11টি সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে দিবেন। এইটাই গণতন্ত্রের সেফটি নেট। আপনি ডাইনে বায়ে খারাপ দিকে গেলে আপনাকে কেউ একজন বলবে যে পথটি কিন্তু সোজা। সরকারের জন্য কিন্তু সরকার চালানোর জন্য এর চেয়ে ভালো পদ্ধতি, ভালো বুদ্ধি আর নাই। কাজেই তখন হবে কি, আপনি নিজেকেও অনেকটা অ্যালার্ট রাখতে পারবেন। আপনি দেখতে পাবেন, দেখুন 90% দুর্নীতি বা 90% অপশাসনের যে দায় সরকারকে নিতে হয়, বা রাজনৈতিক দলের প্রধানকে নিতে হয়, বা প্রধানমন্ত্রীকে নিতে হয়, তার জন্য উনি আসলে দায়ী না। সেটি হচ্ছে পদ্ধতি। অতএব পদ্ধতির সংস্কারটির দিকে আপনি যখনই তাকাবেন, আমার মনে হয় বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আমাদের সামনে আসবে।
কাজেই আমি খুব আশাবাদী এবং প্রফেসর ইউনূসকে যতটুকু চিনি, তার কথাবার্তা যতটুকু বুঝতে পারছি, তিনি আমাদেরকে মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে ঐক্যমত্য তৈরি করে এক জায়গায় নিয়ে আসবেন। আমার ধারণা নির্বাচনের ব্যাপারে যখন কথা হচ্ছিল লন্ডনে, উনি নিশ্চয়ই সংস্কারের ব্যাপারেও কিছু একটা আদায় করেছেন, যে নির্বাচনটিতে আমরা বিএনপির দাবির কাছাকাছি চলে এলাম। সংস্কারের ব্যাপারে বিএনপিরই তো সবচেয়ে বেশি আপত্তি, সেই জায়গাটিতে বিএনপি ছাড় দিবে বলে আমার ধারণা। লন্ডন বৈঠকের ব্যাপারে অনেকের কিছু ধারণা সম্ভবত ঘাটতি রয়েছে। সেটি হলো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান 1-to-1 দীর্ঘ সময় কথা বলেছেন। অনেকে মনে হচ্ছিল এটাই বৈঠক, কিন্তু আমরা জানি যে এই বৈঠকটি হওয়ার একদিন আগে ডক্টর খলিলুর রহমান সঙ্গে দীর্ঘ 4 ঘন্টা বৈঠক হয়েছে এবং সেখানে আসলে সব কিছু তৈরি হয়েছে। তারপরে প্রফেসর ইউনূসের সঙ্গে ওনার যে বৈঠকটা হয়েছে সেখানে উনি ওনার পরিকল্পনার কথা বলেছেন। জি। এবং প্রফেসর ইউনূস খুব খুশি হয়েছেন তারেক রহমানের পরিকল্পনা শুনে, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চায়। এবং আপনি নিশ্চয়ই জানেন তারেক রহমান যখন বৈঠক শেষে বেরিয়ে আসেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাস্যোজ্জ্বল চেহারা, এবং উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে এখন থেকে ভবিষ্যতে উনি আমরা সরকার গঠন করলেও প্রফেসর ইউনূস আমাদের সঙ্গে থাকবেন। যা আমরা দেখছিলাম কিছুদিন আগে তার পদত্যাগ চাচ্ছে দলের কিছু কিছু নেতা, কিন্তু সম্পূর্ণ উল্টো। আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেছেন, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেটি হলো যে প্রফেসর ইউনূস এবং খালেদা জিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। এটা কিন্তু একটা চমৎকার বিষয়। এই প্রত্যেকটা কথাই কিন্তু জাতি আশাবাদী হয়েছে। দেখুন, আমরা যাদেরকে প্রতিক্রিয়া দেখাতে দেখছি তারা মাঠের খেলোয়াড়, এবং মাঠে অনেক কথা বলতে হয় যেগুলো অন্তরের কথা না। এখানে কিন্তু আরেকটু সংশোধনী দেব, বলেন। সেটি হলো কেউ কেউ বলে তারা অন্যের খেলোয়াড়, হতেই পারে, এবং আমাদের মাঠের খেলোয়াড়রা তো সবসময় নিজের খেলা খেলে না, জি, অন্যের হয়ে খেলে। আমাদের রাজনীতি আস্তে আস্তে পরিশীলিত হচ্ছে এবং পরিষ্কার হচ্ছে। দেখুন, আমরা অন্ধকারের মানুষজনকে প্রভাব বিস্তার করে এমন পরিবেশ দেখতে চাই না। আপনি বরং আমার ভিন্ন মতের মানুষ, আমার ভিন্ন রাজনীতির মানুষ, সেটিও আমার কাছে অনেক বেশি সহনীয়, মানুষের কাছেও সহনীয়। তাতে যদি আপনি সমর্থন আদায় করতে পারেন, সেটি কিন্তু ভালো। প্রথমেই বলি, প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারের সাথে, দেশের সাথে থাকুন, এমনকি নির্বাচনের পরেও, এটি একটি প্রত্যাশা তৈরি হয়েছে। কেননা আগে কখনো আপনি এই স্ট্রেচারের কাউকে সরকার প্রধান হতে দেখেননি। সেটি হতে পারে, উনি প্রস্তাবনায় বলা হয়েছে উনি প্রেসিডেন্ট থাকতে চান কিনা, হতে চান কিনা। আমি মনে করি উনি বাংলাদেশের গ্লোবাল অ্যাম্বাসেডর হতে পারেন, উনি আমাদের ডিস্টিংগুইশড সিটিজেন হতে পারেন। আমরা বিদেশে যখন যাই, আমি রিসেন্টলি ঘুরে এলাম, সবচেয়ে বেশি যেটাতে ঝামেলা হয় সেটা হচ্ছে নেশন ব্র্যান্ডিং। পুরো দেশটার কোনো ব্র্যান্ডিং নাই, একেবারেই যতটুকু আছে নেগেটিভ। কাজে একটা কি বড় পাওয়ারফুল নেশন ব্র্যান্ডিং আমরা প্রফেসর ইউনূসকে দিয়ে গ্লোবালি করতে পারি কিনা, যাতে 1.5 কোটি মানুষ যারা দেশের বাইরে রয়েছেন তারা প্রতিদিন আরও 2 ইঞ্চি 10 ইঞ্চি করে এগিয়ে যেতে পারেন, সাহস যেন আরও অনেক অনেক বেশি বেড়ে যায়। এবং এই যে আমরা বলছি ইনভেস্টমেন্ট আসবে, কেন আসবে? আমার ব্র্যান্ডিংটা কি? বাংলাদেশ, আমরা গতানুগতিকভাবে ট্যুরিজমের দিকে না যাই, আমরা বিজনেসের জন্য ব্র্যান্ডিং করতে পারি কিনা, আমাদের পরিচয় কি রেজিলিয়েন্ট বাংলাদেশ হতে পারে কিনা, এরকম আইডিয়া নিয়ে প্রফেসর ইউনূসের সাথে কথা বলে আগামীতে যারাই সরকার গঠন করবেন তাদের দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে তাকে সাথে নিয়ে সামনের দিকে গ্লোবালি এগোনোর। বেগম খালেদা জিয়ার যে দূরদৃষ্টি এবং যে প্রজ্ঞা, যে পরিমিতি বোধ, এটি আগামীর সরকারের জন্য বা দলের জন্য, রাষ্ট্রের জন্য সাংঘাতিক সহায়ক। এই যে এল্ডাররা আমাদেরকে গাইড করবেন এবং সেটার ভিত্তিতে সরকারটি পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, এটি বাংলাদেশের জন্য জরুরি। কাজে এরকম একটি রূপকল্প কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছিল এই মিটিংয়ের বেশ আগে। উনি আমাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন। সেখানে কোথাও দলীয় রাজনীতির খুন্ডিবৃত্তির গল্প ছিল না। সেখানে ছিল আমাদের পানি ব্যবস্থাপনা কি হবে, সেখানে ছিল যে আমরা প্রো বাংলাদেশ স্ট্যান্ড কী করে নিব, প্রো ইন্ডিয়া না, প্রো পাকিস্তান না, এই কথাগুলো উনি পরিষ্কার বলছিলেন। এবং কি করে তরুণদের কর্মসংস্থান হবে এটির যেন একটি রূপকল্প তৈরি করতে পারেন। আমরা একজন রাষ্ট্রনায়ককে, সরকার প্রধানকে বা ভবিষ্যৎ নেতাকে ঠিক এই চরিত্রে দেখতে চাই। উনি যেন অনেক বেশি অ্যাডভাইজার নেন, যারা কার্যকর, যারা দলীয় হতে হবে এমন না, তার সাথে দ্বিমত করা মানুষও যেন তাকে পরামর্শ দিতে পারেন। ওটি বেশি জরুরি দলীয় দাস চারপাশে রাখার চেয়ে। বরঞ্চ আপনি সেক্টর ধরে ধরে
সবচেয়ে যোগ্য লোকটাকে আপনার পাশে রাখেন, আপনার রাজনীতির যারা বন্ধু- জিয়াউর রহমান করেছিলেন। যেটি জিয়াউর রহমান করেছেন এবং যেটি বিএনপির রাজনীতিকে সবচেয়ে বেশি শক্ত অবস্থান দিয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রকে রাজনীতির চেহারাটি বদলে দিতে সাহায্য করেছে। আশরাফ কায়সার, আমার আরেকটা ইতিবাচক দিক দেখলাম, সেটি হলো যে বিএনপির যুদ্ধংদেহী যে কিছু নেতা রয়েছেন তাদের কথাবার্তা সুর পাল্টে গেছে এবং তারা এমন সব কথা বলছেন অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক, এবং এই কারণে আমরা নিশ্চয়ই আশাবাদী হতে পারি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চার্টার যেটা দুটোই নিশ্চয়ই হচ্ছে। দুটোই হচ্ছে এবং একসময়ে কোনো কোনো দলের দলীয় বয়ান তার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে জুলাই আগস্টকে সবার কাছে গ্রহণযোগ্য, জি জি ইন্সপায়ারিং এবং আগামীর পথ নির্দেশনা দেওয়ার মতো একটি রূপকল্প জুলাই ঘোষণাপত্র এবং চার্টারে থাকছে। ওই জায়গাটিতেও আমি যতটুকু জানি বিএনপি ছাড় দিয়েছে সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মতো করে। কাজেই আমাদের মনে হয় সামনের পথ চলা লন্ডন মিটিংয়ের পরে অনেকখানি স্মুথ হয়ে গেল এবং প্রশ্ন অনেক কমলো। কালো চরিত্রের লোকগুলো কিছুদিন জবলেস হয়ে গেলেন এবং তারা অনেক কিছু মেলানোর চেষ্টা করেছিলেন। কি আপনি খুব রাইটলি বলেছেন, কেউ কেউ মাঠে অন্যের খেলা খেলার চেষ্টা করেছেন। আমাদের এই রাজনীতি বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পরে আমাদের সাথে মানানসই হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমরা কি আরও একটি নতুন ফ্যাসিবাদের খপ্পরে পড়লাম কিনা এবং আগামীতেও কি তারা আবার মাথাচাড়া দিবে নতুন নামে নতুন পোশাকে কিনা। তার চেয়ে বাংলাদেশ মানুষ আপনি যেটি মানে পাওয়া উচিত সেটি হচ্ছে পরিষ্কার একটি রাজনৈতিক দিক নির্দেশনার অর্থনৈতিক ভিত্তিতে সরকার পরিচালনা। সেই জায়গাটিতে আমার মনে হয়েছে ঘোষণাটি, লন্ডন মিটিংটি অনেকখানি হেল্প করলো। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনি এই মুহূর্তে মিডিয়াতে নেই, কিন্তু আপনি এক সময় মিডিয়াতে দাপটের সঙ্গে ছিলেন। বলা হয় দুটো পেশা থেকে মানুষ সরে যেতে পারেনি, একটা হলো শিক্ষকতা এবং সাংবাদিকতা, এবং আপনিও সেখান থেকে আসলে মানসিকভাবে সরে যাওয়ার উপায় নেই এবং সরে যাননি। আমরা জানি যে বাংলাদেশের গণমাধ্যমের একটি বড় অংশই পরাজিত ফ্যাসিস্টদের দূষর। গণমাধ্যমের অনেক কর্মীর আচরণ রাজনৈতিক কর্মীর মতোই। গত 15 বছর যেসব গণমাধ্যম কর্মী ফ্যাসিস্টকে টিকিয়ে রাখতে সর্বশক্তি নিয়োগ করেছিল, নতুন নতুন বয়ান তৈরি করেছিল, তাদের অনেকেই কিন্তু এখন মিডিয়ায় বহাল তবিয়তে রয়েছে। সুযোগ পেলেই তারা কি করতে পারে গত কয়েকদিনই কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি। বিশেষ করে যখন ডিসেম্বরের নির্বাচন নিয়ে বা নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছিল, তখন তারা এটাকে পুঁজি করে উস্কে দেওয়ার জন্য হেন কর্মণে যেটি করেননি, এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে কী করেছেন সেটি আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং দুঃখজনক হলো যেটা, সেটি হলো যে ফ্যাসিস্টদের দূষর হিসাবে পরিচিত বিভিন্ন গণমাধ্যমকে রক্ষায় নেমেছেন ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতারা। আমি আর নির্দিষ্ট করে বলি, এখানে বিএনপি জামাত দু দলেরই রয়েছে। আলাদা করে একজনকে দোষারোপ করা বা আরেকজনকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারা রক্ষা করতে নেমেছে, কিন্তু ওই মিডিয়া কিন্তু তাদের নীতি থেকে সরে আসেনি একদম। সামনের দিনগুলোতে তারা আরও সক্রিয় উঠবে এমন আশঙ্কা কিন্তু অমূলক নয়। কি বলবেন আপনি? এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তার অথবা অস্থিতিশীলতার অথবা আগামী দিনের যে সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, তার প্রধানতম চ্যালেঞ্জ গণমাধ্যম। কেন? এখন সব কিছু হচ্ছে সফট ন্যারেটিভ, কমিউনিকেশন, পারসেপশন এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন।
আপনি যে দুটি উদাহরণ দিলেন, বিশেষ করে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, এটি নিয়ে ওই রাতে গণমাধ্যমের কেউ কেউ যা করলো সেটিও কিন্তু একটি সরকারকে বিপদে ফেলে, বেকায়দায় ফেলে, একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য যথেষ্ট। কেননা 1971 সাল আমাদের সবচাইতে গৌরবের বিষয়, এবং ওই সময়ে যার যা ভূমিকা ছিল তার তা প্রাপ্তি আছে। পরবর্তীতে তারা কেউ খলনায়ক হয়েছেন, কেউ ভিলেন হয়েছেন, কেউ অপঘাতে মারা গেছেন, সেগুলো পরের গল্প। কাজেই ওই দিন আমরা গণমাধ্যমকে অত্যন্ত অদায়িত্বশীল, উদ্দেশ্যমূলক, এবং কেউ কেউ চেয়েছেন যে ওই রাতে ওই পরের দিন যেন কিছু একটা ঘটে। কাজেই আপনি যদি স্থিতিশীল বাংলাদেশ চান, নির্বাচনী বৈতরণী পার হতে চান এবং ফ্যাসিবাদ বিরোধী সময়কে কাজে লাগাতে চান বাংলাদেশের ভালোর জন্য, গণমাধ্যমকে আপনার পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং শুদ্ধিকরণ করতে হবে। আগে শুদ্ধিকরণের ঘটনাটি বলি। যেটি হয়েছে যে ফ্যাসিবাদী আমল 16 বছরের আমরা সবচাইতে দৃষ্টিকটু দেখেছি গণমাধ্যমকে। আর কোনো পেশাজীবীরা এত নগ্নভাবে সরকারের সমর্থনে নামেনি, মানুষের বিরুদ্ধে নামেনি। এখন আমরা সেই গণভবন প্রেস কনফারেন্স মনে আছে, তাদের বয়ান মনে আছে। তা আমি একটা টপিক প্রায় বলি যে ক্রিমিনালাইজেশন ইন মিডিয়া বলে আমাদের একটা হোয়াইট পেপার বের করা দরকার ছিল। এরা কেউ সাংবাদিক না, এরা কেউ সুস্থ মানুষও না, এরা লোভী, এরা পূর্বাচলে প্লট, এরা অন্য মানুষকে বেকায়দায় ফেলে ব্ল্যাকমেইল করে গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে সমাজে এক ধরনের অপরাধী চক্র হিসাবে বিদ্যমান ছিলেন। এদের 90 ভাগ এখনও রয়ে গেছেন, 10 ভাগ পলাতক ধরেন। যেই 90 ভাগ রয়ে গেছেন সেখানে আবার যুক্ত হয়েছে বিএনপি জামাতের লোকজন। মালিক কিন্তু 16 বছর অপকর্ম করেছেন, এখন উইন্ডো ড্রেসিংটা করেছেন বিএনপি জামাতকে দিয়ে, কিন্তু তার হার্ট, তার ইঞ্জিন কিন্তু আগের মতোই আছে। কাজেই বিএনপি জামাতের লোকগুলো ওখানে গিয়ে কিছু টাকা পয়সা পেয়েছেন, পদ পদবি পেয়েছেন, তারা অনেকেই বেকার ছিলেন, কিন্তু মালিকের যে উদ্দেশ্য, মতলব, সেটিও তারা সার্ভ করছেন। ফলে তার চাকরি বিনিময়ে উনি আমাদের সমাজকে আরেকবার অস্থিতিশীল করছেন, এটি পরিষ্কার ধারণা। আরেকটি হচ্ছে যারা, আমি একটি টিভি চ্যানেলের গল্প জানি, যিনি অগাস্টে প্রতি 1 ঘন্টা পর পর এসে বয়ান দিচ্ছিলেন যে এই অভ্যুত্থানটি যে জঙ্গিদের করা, সন্ত্রাসীদের, সেই 4 জনের মধ্যে 1 জন পলাতক, বাকি 3 জন এখনও আছেন। টপ 3, টপ 4 এরকম করে সবগুলো প্রতিষ্ঠানে ওই লোকগুলো আছেন। এখন তাদেরকে তো কেউ গান পয়েন্টে এই কাজ করায়নি, তারা নিজ থেকে করেছেন। সেই লোকগুলোকে আপনি যদি বেসামরিক প্রশাসনের মতো বের করে না দেন সিস্টেম থেকে, তাহলে দূষিত রক্ত নিয়ে একটা শরীর চলতে যে কষ্ট হয়, এই দূষিত গণমাধ্যম নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের চলতে তেমনই কষ্ট হবে। সমস্যা হচ্ছে যে এদের হাতে তো আগুন জ্বালানোর ক্ষমতা আছে। সে আজকে মুক্তিযোদ্ধা সংজ্ঞা, কালকে আরেকটা কিছু, পরশুদিন একজন উপদেষ্টা, তারপরের দিন লন্ডন বৈঠক, তারপরের দিন বিএনপির 2টি অপকর্ম। কোনো না কোনো সুযোগে পলাতক শক্তি, ভারত, গোয়েন্দা সংস্থা, এই মিলিয়ে কখন কোথায় বিস্ফোরণ ঘটাবে, তার মধ্যে অপতথ্য, মিথ্যা তথ্য আছে। আমার মনে হয় খুব স্পর্শকাতর, এবং আমাদের একটা শক্ত প্ল্যাটফর্ম লাগবে। কিন্তু সরকার কিন্তু এই বিষয়ে ডিল করতে ব্যর্থ হয়েছে, অনেকটাই ব্যর্থ হয়েছে। দেখুন, সরকারটিকে আমি সব কিছুর জন্য দায়ী করতে চাই না। এটি একটি দুর্বল সরকার, এটি একটি ছোট সরকার, তাদের একটা কিছু নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে তারা এসছে। কিন্তু আমাদের যেহেতু আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, আবার ঘরপোড়া গরু, অতএব আমরা চেয়েছি যে এই সরকারটি আমার জীবনের সব সমস্যার সমাধান করে যাক। দেখুন, মানুষকে আপনি বিরাজনীতিকরণের কথা আমরা বলি, না ভোট শুনলে ভয় পাই, মানুষকে বুঝতে হবে যে এই সরকারের অনেক কিছুকে তারা মনে করেছেন। আমি আরেকটা নির্দিষ্ট করে বলতে চাই, আমরা লক্ষ্য করেছি যে ফ্যাসিস্ট বিরোধী যে পুরনো রাজনৈতিক দলগুলো, তাদের মিডিয়া নিয়ে ভাবনা ছিল না, এখনো কি আছে? একদম নাই, একদম নাই। এবং দেখুন, আমি এত অপরিপক্ক রাজনীতিবিদ পৃথিবীতে কম দেখেছি। বাংলাদেশের রাজনীতিবিদরা মিডিয়াকে যেভাবে দেখেন, তারা মনে করছেন মিডিয়া একটা ফিলান্ট্রফি। তারা মনে করছেন আমরা বোধহয় ঘরেরটা খেয়ে তাকে হেল্প করতে নেমেছি। মিডিয়া ইজ এ বিজনেস, অ্যান্ড মিডিয়া আপনাকে আজকে ক্ষমতায় আনতেও পারে, কালকে ফেলেও দিতে পারে। মিডিয়াতে এসে অনেক রাজনীতিবিদ মনে করছেন তার অনেক কল্যাণ হচ্ছে, তার অনেক অকল্যাণ হচ্ছে। এবং মনে রাখতে হবে, জার্নালিজম, একজন ভালো জার্নালিস্টেরও একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। আর খারাপ জার্নালিস্টের তো অতীতে যে নামগুলো আমরা জানি, যারা কেউ কেউ এখন কারাবন্দী,
তাদের তো অপরাধমূলক অবজেক্টিভ আছে, তারা আপনাকে ব্ল্যাকমেল করেছে, তারা আপনার তুরাগ নদী বুড়িগঙ্গা নদী দখলে হেল্প করেছে, তারা আপনার ব্যাংক রিশিডিউলের জন্য টাকা নিয়েছে। সাংবাদিক, কাজে আমি প্রায় বলে থাকি এই যে শিল্পী সাংবাদিক, এদেরকে আপনি শিল্পী সাংবাদিক নাটকের লোক এভাবে দেখবেন না, তাকে একটি ক্রাইমের দৃষ্টিকোণ থেকে দেখবেন, তার অপরাধের ধরন দেখে। রাজনীতিবিদরা মিডিয়াকে বুঝতে ব্যর্থ হয়েছেন এবং আমাদের আগামীতেও যারা সরকার গঠন করবেন তাদের প্রধানতম কাজ হবে মিডিয়াকে বোঝা, দ্বিতীয় প্রধান কাজ হবে সাংস্কৃতিক অঙ্গনকে বোঝা এবং তৃতীয় হবে টেকনোলজি ব্যবহার করে এই আপনি কি করে ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা এনশিওর করবেন। আমি কিন্তু সব পেশাজীবীদের স্বয়ংক্রিয়ভাবে তার পেশার পক্ষের মানুষ। সাংবাদিক সাংবাদিকতা করবে, সাংবাদিকের দলীয় কর্মী হতে হবে না। আপনার কোনো দলের প্রতি অনুরক্তি তৈরি হলে সেই দলে আপনি জয়েন করেন এবং ঘোষণা দিয়ে করেন। এটিও কিন্তু পৃথিবীতে আছে, কোনো মিডিয়া আউটলেট কিন্তু বলতেই পারবে যে আমি ওই দলের সমর্থক। তাতে করে তার পক্ষে যদি কেউ থাকে তিনি তার পত্রিকা সাবস্ক্রাইব করবেন, তার টিভি দেখবেন। এর কোনো কিছুই কিন্তু পৃথিবীতে নতুন না, পৃথিবীতে বিদ্যমান। কিন্তু ক্রিমিনালাইজেশন অফ মিডিয়া এটি আমাদের এখানে তৈরি হয়েছে, নতুন দেখতে পাচ্ছি ভারতে, বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে। ভারতের যে চেহারা আমরা দেখলাম হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজকেও, আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে আগামীর চ্যালেঞ্জ ভারতীয় সফট ন্যারেটর বা প্রোপাগান্ডাকে ট্যাকেল করে বাংলাদেশ সরকার পরিচালনা। আশরাফ কাছার, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশ কয়েকজন পরিচিত ইউটিউবার ইদানিং যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যুক্তি প্রমাণে ধার ধারছেন না। তাদের মূল টার্গেট কিন্তু প্রফেসর ইউনূস। এদের প্রায় সবাই একসময় ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা শুনলে অবাক হবেন যে আওয়ামী লীগের লোকজনও কিন্তু এদের উপর ব্যাপক ক্ষেপা ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো যে আওয়ামী লীগের লোকেরা এখন এই সব ইউটিউবারদেরকে তাদের নিজেদের লোক মনে করছে। সেদিন জাতীয় প্রেস ক্লাবে একটি আড্ডায় কিছু আওয়ামীপন্থী সাংবাদিকরা আমাকে ইনসিস্ট করছিলেন যে অমুকের কন্টেন্টটা দেখেন খুব ভালো হয়েছে, কিন্তু আমি জানি এই লোকটি ফ্যাসিস্ট সরকারের সময় তার বিরুদ্ধে বিষোদ্গার করেছে। কেন এমনটা হলো? দেখুন, পলাতক আওয়ামী লীগ এবং তার দোসররা একটি সুযোগও হাতছাড়া করতে চাচ্ছে না, কেননা তারা ডিনায়ালে আছেন, তারা অনুশোচনা করেননি, তারা প্রত্যেকটি অপরাধকে বলছেন ষড়যন্ত্র এবং তারা স্বপ্ন দেখছেন কিংবা দিবাস্বপ্ন দেখছেন যে কোনো একটি সুযোগে কোনো একটি উসিলায় তারা হয়তো বাংলাদেশের শাসন ক্ষমতায় আবার ফেরত আসতে পারবেন, যার কোনো রকমের সম্ভাবনা নাই। এখন তারা একসময় বলতেন যে তাদের নেত্রী যে কোনো অন্যায়কে ধামাচাপা দিয়ে তাদেরকে জীবিত রাখতে পারেন এবং তিনি দেখিয়েওছেন 15-16 বছর সেই কর্মকাণ্ডটি করেছেন। মানুষের ভোট চুরি করা অন্যতম বড় অপরাধ, নির্বাচন গুম করা জঘন্যতম অপরাধ, এগুলোও তারা করেছেন। এখন তারা আশ্রয় নিয়েছেন, তারা কেউ কেউ মানবাধিকার কর্মী হয়ে উঠেছেন, তারা কেউ কেউ সংস্কৃতিজীবী হয়ে উঠেছেন। আমার সাথে প্রায়ই একজন যোগাযোগ করে যিনি শহীদ মিনার ইজারা নিয়েছিলেন এবং কার লাশ যাবে কার লাশ যাবে না, কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না, এরকম সার্টিফিকেট দিতেন এবং চাঁদাবাজি করতেন। সেই লোক এখন বলছেন যে বাংলাদেশের সংস্কৃতি আক্রান্ত। উনি কিন্তু 16 বছর এই কর্মকাণ্ডটি করেছেন। একই ঘটনা মিডিয়াতে আছে, একই ঘটনা কিন্তু আপনার। কিন্তু ঘটনা ওইটা না, ঘটনাটা হলো যে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন তারা তাদের এখন মূল টার্গেট হয়ে গেল প্রফেসর ইউনূস, যেটা পতিত স্বৈরাচাররা ইউনূস সাহেবকেই টার্গেটটা করেছেন। তাদের টার্গেটের সাথে মিলে যাচ্ছে। আমি গত 10 মাসে প্রফেসর ইউনূস এবং তার সরকারকে যেভাবে টার্গেট করা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, তারা কিন্তু বিএনপিকে টার্গেট করেনি, তারা কিন্তু অন্য জামাতকেও করেনি। তাদের দেখুন, পরিষ্কার বলি আপনাকে, প্রফেসর ইউনূস এবং এনসিপি, প্রফেসর ইউনূস হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশের রক্ষা কবচ। ভারতীয় প্রোপাগান্ডার মুখে এবং ভারতীয় আগ্রাসনের মুখে প্রফেসর ইউনূস হচ্ছে আমাদের সেফটি নেট। বিকল্প ছিল না, কোনো বিকল্প নাই। এবং যাদের কথা আমরা বিকল্প ভেবেছিলাম তারা মনে হয় না কয়েক মাসও টিকতে পারতেন। আওয়ামী লীগের কাছে মনে হচ্ছে যে বিএনপি রাজনৈতিক দল এবং বিএনপির অনেক ফাঁক ফোকর থাকবে, বিএনপির নির্বাচিত হওয়ার পরে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তারা প্রফেসর ইউনূসের আমলটি কোনো রকমে দম ধরে থাকতে চাচ্ছেন। কাজে তারা এবং আপনি যে শক্তির কথা বলছেন যারা একসময় ফ্যাসিবাদ বিরোধী ছিল, তাদের মধ্যে কাউকে কাউকে আমি অবাক হয়ে লক্ষ্য করছি
তারাও মানবাধিকার কর্মী হয়ে উঠেছেন। তারা কেউ কেউ তাদের সাংবাদিকতা জীবনের 30 বছরের বয়ানের ভেতর থেকে পোকা বাছার মতো বিভিন্ন জিনিস বের করে আনছেন। দেখুন, কোনো কোনো ব্যক্তিবর্গকে আমরা একসময় ভাবতাম তিনি ভিউয়ের জন্য লড়াই করছেন, ইউটিউবার হিসাবে তার কিছু আয় বরকত হবে। পরে দেখতে পাচ্ছি যে তার অবজেক্টিভ আরও ভিন্ন। ফ্যাসিবাদী শক্তি, তাদের দোসর এবং তার তার অভিমত এক জায়গায় এসে মিলে যাচ্ছে। এটির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের সরকারের পক্ষে পাশে দাঁড়ানোর ব্যাপার রয়েছে। কারণ এরা কিন্তু অ্যানার্কিস্ট, এবং এই অ্যানার্কিস্টরা যত আপার হ্যান্ড পাবে, বাংলাদেশ রাষ্ট্র তত অচল হবে এবং তত সংখ্যাযুক্ত হবে। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।